শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত পরবর্তী অংশ। ঠাকুর জাতিস্বরতা সম্বন্ধে বিশেষ আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, পাওয়ার যদি কিছু থাকে তা অমর জাতিস্বর, মরণভেদী জীবন বীর, সজাগ নিরন্তর। শ্রী ঠাকুর চলার সাথী গ্রন্থে বলেছেন, আর গম্য যদি কিছু থাকে তা হচ্ছে স্মৃতিবাহী চেতনা, যা জীবন ও মরণকে ভেদ করে পরবর্তীতে পৌঁছে দেয়। মানুষের আত্মা অমর, মৃত্যুর পর এই আত্মা আবার এক নূতন দেহ ধারণ করে বারবার পৃথিবীতে আসে এবং মানব জগতের জীবনধারাকে অক্ষুণ্ণ রেখে চলে। কিন্তু মানুষের জন্মান্তরের স্মৃতিবাহী চেতনাটি আচ্ছন্ন থাকে বলে মানুষ পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে না। ঠাকুরের পূর্বজন্মের স্মৃতি অক্ষুণ্ণ থাকলেও সহানুভূতিশীল লোকের অভাবে তিনি তা বাইরে জনসাধারণের কাছে প্রকাশ করতেন না, কারণ সাধারণ লোক তা বিশ্বাস করবে না। ভারতের ঋষিরা বলেছেন, মানুষ অমৃতের পুত্র, তার আত্মা অমর। প্রত্যেকেই যাতে আত্মচৈতন্য ফিরে পায় এবং ইহজীবনেই যাতে অমৃতস্য পুত্রা এই ঋষিবাক্যের সত্যতা বাস্তব জীবনে অনুভব করে নিরবিচ্ছিন্ন শান্তির অধিকারী হতে পারে, তার জন্য ঠাকুর কত না আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মানুষ যাতে জন্মান্তরে স্মৃতিবাহী আত্মচৈতন্যকে করায়ত্ত করতে পারে তার উপায় সম্বন্ধে চেষ্টার অন্ত ছিল না ঠাকুরের। পাবনায় থাকাকালে তিনি মাসে মাসে চিন্তাশীল আশ্রমকর্মী ও বিশিষ্ট সংঘভ্রাতাদের সঙ্গে জাতিস্বরতা সম্বন্ধে আলোচনা করতেন। আমরা মাঝে মাঝে একজন জাতিস্বরের কথা শুনি, কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে সে জাতিস্বর প্রদত্ত তথ্যগুলির উদ্ঘাটন হয়নি। ঠাকুরের নির্দেশে একবার সৎসংঘের সহসভাপতি সুশীল চন্দ্র বসু ভারতের বিভিন্ন স্থানে জাতিস্বরের সন্ধানে বেরিয়ে পড়ল। তাদের উদ্দেশ্য ছিল দুটি। ঠাকুর তার কর্তব্য কর্ম নির্দিষ্ট করে দেন। এই বিষয়ে তার প্রধান উদ্দেশ্য ছিল দুটি। একটি, বর্তমান ভারতের বিভিন্ন প্রদেশে জাতিস্বরের সন্ধান ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তাদের জীবনের তথ্য উদ্ঘাটন। অপরটি, ভৃগু সংহিতার অনুসন্ধান ও বাস্তব ভৃগু সংহিতার সম্পূর্ণ হস্তলিপির নকল উদ্ধার। এ নিয়ে আগে থেকে বহু জ্যোতিষ ঠাকুরের কাছে আলোচনা করতে আসতেন। সুশীলচন্দ্র বসু ঘুরতে ঘুরতে অবশেষে কাশ্মীরের রাজপুস্তকাগারে মূল ভৃগু সংহিতার সন্ধান পান। সেখানে বহু টাকা ব্যয় করে তিনি মূল গ্রন্থটির একটি নকল তৈরি করেন এবং পাবনায় নিয়ে আসেন। এছাড়া শান্তিদেবী ও আরও কয়েকজন জাতিস্বরের সন্ধান পান। পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিতে তিনি তাদের সাক্ষ্যতাদি গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় তার এই সিদ্ধান্তের কথা প্রকাশ করে, যা জাতিস্বরতা কেবল প্রাচীন যুগের ব্যাপার নয়, বর্তমানেও তার সাক্ষ্য পাওয়া যায়। এই জাতিস্বরতা সম্বন্ধে বৈজ্ঞানিক গবেষণার ফলে একদিকে যেমন আমাদের মনোবিজ্ঞানের স্মৃতি বিস্মৃতি, একাগ্রতা, প্রেম, আধ্যাত্মিক সাধনার উপর নতুন বৈজ্ঞানিক আলোকপাত ঘটবে, অন্যদিকে বিদেহী আত্মা, অতিবাহিক দেহ, জন্মান্তরের কর্মফল প্রভৃতি সম্বন্ধে আমাদের প্রকৃত বৈজ্ঞানিক জ্ঞান প্রতিষ্ঠিত হবে। এর দ্বারা প্রমাণিত হবে যে পূর্বজন্ম ও পরজন্ম শুধু কল্পনার কথা নয়, এও এক বাস্তব সত্য। তবে বিশিষ্ট বৈজ্ঞানিকদের দৃষ্টি এদিকে এখনো পড়েনি। তবে একেবারেই যে নেই তা নয়। মরিস মেন্টারলিংকের একখানি বই আছে, আওয়ার ইমর্টালিটি। তাতে দেখা যায় ফরাসি দেশের সংমোহন বিদ্যা প্রয়োগ করে একটি নারী পশ্চাৎপ্রসারী স্মৃতির সাহায্যে পূর্ব কয়েক জন্মের বিবরণ দান করেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে একবার বলেছিলেন, পশ্চাৎপ্রসারী স্মৃতির সাহায্যে তিনি মাঝে মাঝে
অতি শৈশবে গিয়ে উপনীত হতেন, আরও পশ্চাতে যেতে গিয়ে দেখতেন সব অন্ধকার হয়ে যায়। আরও পশ্চাতে গিয়ে তিনি দেখেন তিনি অতি বৃদ্ধ অবস্থায় গলায় ক্ষত নিয়ে শুয়ে আছেন এবং বহু লোক তার চারিদিকে ঘিরে আছে। শ্রী ঠাকুরের ভৃগু সংহিতায় যে সংস্কৃত কোষ্ঠী বেনারসের ভৃগু কার্যালয় থেকে নকল করে পাঠানো হয়েছে, তার সঙ্গে ঠাকুরের এই অনুভূতির সম্পূর্ণ মিল পাওয়া যায়। বর্তমানে আমেরিকার জাতিস্বরতা সম্বন্ধে ব্যাপকভাবে গবেষণার জন্য একটি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে, যার নাম ডিউক বিশ্ববিদ্যালয়, যেখানে অধ্যাপক মেগ ডুগালের পরিচালনায় এই ধরনের কাজ শুরু হয়। বর্তমানে ডক্টর রাইন প্রমুখ বিশিষ্ট গবেষকগণ এই বিদ্যালয়ে গবেষণার কাজে রত আছেন। শান্তিদেবী তার জাতিস্বরের আত্মকথায় এই প্রমাণ বৈজ্ঞানিকভাবে বাস্তবতার উপর ভিত্তি করে দান করেছেন। তার এই অনুভূতিগুলো বিশিষ্টতা লাভ করেছে। শান্তিদেবী দিল্লি থেকে দেওঘরে এসে শ্রী ঠাকুর ও বিশিষ্ট সংঘভ্রাতাদের উপস্থিতিতে তার আত্মকথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমার জন্ম হয় পুরানো দিল্লির মারোয়ারি কাটরার কাপড়ের বাজারের কাছে। আমার বয়স 22 বছর 10 মাস। 3 বছর বয়স পর্যন্ত আমি ছিলাম বোবা। বাবা ডাক্তারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতেন। তারা বলতেন, সময়ে সব ঠিক হয়ে যাবে। আমার বেশ মনে পড়ে, আমার ঘরে একটি শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। জন্ম থেকে 3 বছর পর্যন্ত আমি সেই মূর্তিটিকে রোজ পুজো করতাম। তারপর একদিন মূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমি তখন মনে একটা ঘা খেলাম। তারপর কেন জানি না হঠাৎ মার কাছে আমি পূর্বজন্মের কথা বলতে লাগলাম। সেই প্রথম আমার কথা বলার সূত্রপাত। 3 বছর পর্যন্ত আমি সম্পূর্ণ বোবা ছিলাম। আমি বোবা থাকলেও পূর্বজন্মের কথা আমার বেশ মনে পড়ত। আমি যে অতি ছোট তা মোটেই মনে হতো না। মনে হতো আমি বেশ বড় এবং এই মা আমার মা নয়। আমার আগের জন্মের মায়ের স্মৃতি এখনো আমার বেশ মনে জাগ্রত আছে। মনের ভিতর সর্বদা ঘুরত আমার পূর্বজন্মের মৃত্যুর সময়ের ছবি, তখনকার সব ঘটনা। মনে পড়তো আমি হাসপাতালে শুয়ে আছি, আমার চারপাশে 4 জন লোক দাঁড়িয়ে। তারা সকলে কি একটা পাত্র ধরেছিল। পাত্রটি মনে হয় কাঠের তৈরি। খানিকটা আলোর ধোঁয়ার মতো কি একটা আমার শরীর থেকে বেরিয়ে এসে ওই পাত্রের মধ্যে ঢুকে গেল, আর সেই 4 জন লোক ধোঁয়াটা ওই পাত্রের মধ্যে ধরে আকাশের উপর থেকে আরও উপরে উঠতে লাগলো। দেহটা আমার ছেড়ে এলাম, কিন্তু আমি যে পাত্রের মধ্যেই আছি এ বোধ ছিল টনটনে। শান্তিদেবীকে প্রশ্ন করা হয়, মৃত্যুর সময় আপনার চেতনা ছিল কিনা, মনে পড়ে কি? তিনি উত্তরে বলেন, চেতনা আমার সর্বক্ষণই ছিল। গুরুদেবের মূর্তি ধ্যান করছিলাম। পরের প্রশ্ন, আপনার মৃত্যু কি স্বাভাবিকভাবে হয়েছিল? উত্তর, 15 দিন আগে আমার 2টি অপারেশন হয়, একটি পায়ে, অপরটি জরায়ুতে। সেবার আমি হরিদ্বারে গিয়েছিলাম। সেখানে শিবজির মন্দিরে 108 বার প্রদক্ষিণ করার সময় একটি হাড়ের টুকরো আমার পায়ের তলায় ঢুকে যায়, ফলে সেপটিক হয়ে যায়। আমি তখন আসন্ন প্রসবা। সেই অবস্থাতেই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশন ভালোভাবেই হয় এবং ওই অপারেশনের দিনই আমার একটি ছেলে হয়। প্রসবের সময়ও অপারেশনের প্রয়োজন হয়। ওই অপারেশনের 9 দিনের দিন আমার মৃত্যু হয়। জন্ম মুহূর্তে কিছু কথা কি আপনার মনে আছে? আমার যখন জন্ম হয় তখন দিন, শুধু এইটুকুই আমার মনে আছে। আমার বয়স যখন 2 কি 2.5, আবহাওয়ার পরিবর্তনটা যেন দেখতে লাগলাম আর মনে আসতে লাগলো। এই পরিবেশের তফাৎ আর সংঘাতের মধ্য দিয়ে আবার আমার মনে গত জীবন ভেসে উঠল। এর পূর্বে এই 2.5 বছরের পূর্ব পর্যন্ত চেতনা আমার ছিল। ওই সময়ই প্রায় ভগবান শিব, বিষ্ণু, দেবী এবং বিশেষ করে ভগবান শিবের দর্শন আমি লাভ করেছি। এই সময় থেকেই ভগবান শ্রীকৃষ্ণের একখানি ছবি আমি রেখেছিলাম। সেটি আমি আমার নিজের মতো করে পুজো করতাম। এরপর 6 মাস আমি খালি আমার গত জীবন সম্বন্ধে ভাবতাম। তখন আমার বয়স 3.5 বছর।
আমি তখন মাকে প্রায়ই বলতাম, এটা আমার বাড়ি নয়, তুমি আমার মা নও। আমার আগের মা তোমার চেয়ে অনেক ভালো ছিল। আমার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি মথুরায়। আমার মা সেখানে থাকেন। আমার বয়স যখন 6 কি 6.5, তখন আমার একবার কঠিন রোগ হয়। জ্বরে তখন আমি প্রায় অজ্ঞান। আমার সম্পর্কের এক দাদু এসে আমায় জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন আমি বললাম, মথুরাতে যেতে চাই। তিনি তখন আমায় আশ্বাস দিয়ে বললেন, তুমি কিছু ভেবো না, আমি তোমায় সেখানে নিয়ে যাব। এরপর আমি পূর্বজন্মের মথুরার বাড়ির ঠিকানা, স্বামীর নাম সব লিখে দিলাম। আমার স্বামীকে খবর দেওয়া হলো, তিনি এলেন এবং আমাকে মথুরায় নিয়ে যাওয়া হলো। আমার সঙ্গে 4-5 জন কংগ্রেসের নেতা, খবরের কাগজের সাংবাদিক, ফটোগ্রাফার ইত্যাদি করে প্রায় 30 জন লোক আমার সঙ্গে সেখানে গিয়েছিল। স্টেশনে আমাকে যারা নিতে এসেছিল তাদের দেখেই পূর্বজন্মের আত্মীয় বলে চিনিয়ে দিলাম। আমি গাড়োয়ানদের বাড়ির রাস্তা বলে দিলাম। বাড়িতে গিয়ে দেখলাম আগের চেহারার সঙ্গে আমার চেহারার অনেক মিল। আমি যে ঘরে টাকা রাখতাম সেই ঘরে গিয়ে দেখলাম পাটাতনের তলায় আমি যে টাকা রেখেছিলাম সেটা নেই। আমার স্বামী আমাকে না জানিয়ে আমার সব টাকা নিয়ে নেওয়ায় আমি বেশ ক্ষুব্ধ হলাম। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি কাছাকাছি ছিল। আমি সেখানে গিয়ে কাকিমাকে প্রথম চিনতে পারি। তারপর মায়ের কোলে গিয়ে বসে পড়ি। এরপর আমার ভাই, বোন ও অন্যান্য আত্মীয়স্বজনদের চিনতে পারি। আবার তারাও আমার নানা রকম প্রমাণমূলক কথা শুনে আমি যে তাদেরই মেয়ে, এই বিশ্বাস দৃঢ় হয়। এই জীবনে আপনার ভাই বোন কটি? আমার একটি ছোট ভাই আছে, সে বিয়ে পড়ে। আর 2টি বোন আছেন, তাদের বিয়ে হয়ে গেছে, তারা দিল্লিতে স্বামীর কাছে আছেন। আপনার যে জাতিস্বরত্ব, এর কোনো বিকাশ আপনার ভাই বোনেদের ভেতর দেখা যায় কি? না, আধ্যাত্মিকতার চাইতে পার্থিব জগতের প্রতিষ্ঠান তাদের অনেক বেশি। আমার মাও ভগবান ভালোবাসেন, ভক্তি ভরে পূজা অর্চাও করেন, দীক্ষাও গ্রহণ করেছেন, কিন্তু সাংসারিক গল্পগুজব তিনি খুব ভালোবাসেন। আর যারা তার প্রতি অনুরক্ত তাদের তিনি বেশি পছন্দ করেন। কিন্তু পূর্বের মা ছিলেন সৎ, বিবেচক, উদার ও তার মনটা ছিল বড় পবিত্র। ঠাকুরের জীবনের এরকম আরও কথা শুনতে সঙ্গে থাকুন, শুনতে থাকুন বং মুনি কথা।